সেই টিনের ঘর, সেই শক্ত বিছানা, সেই ক্ষুদ্র কয়েক আসবাবপত্র সবই জড়বস্তুর মতো পড়ে আছে। নেই শুধু এখানে নীরবে বসবাস করা মেয়েটা। রাহাত যখন ইসমাকে এই ঘরে থাকতে বলেছিল, রাহাত তখন ভেবে দেখেনি এমন আনাড়ি জায়গায় ইসমা থাকবে কি করে। তবুও ইসমা কেমন করে এই ঘরে থেকেছে শুধু ইসমা জানে। মা, বোন আর সুমির প্ররোচনায় রাহাত কঠোর থেকে কঠোর হয়ে ইসমাকে টিন শেড বিল্ডিং থেকে বের করে এই টিনের ঘরে থাকতে বলেছিল। আবার রাহাতের সেই বিষাক্ত যন্ত্রণার কলিজায় গ্রাস করেছে। রাহাত হাত দিয়ে থাবা মারল নিজের বুকে, বুক চাপড়ে ধরে রাখলো। রাহাত ভাঙাচোরা খাট থেকে মেঝেতে নেমে গেল। দৃষ্টি পড়ল মাটির মেঝেতে। এই মেঝেতে ইসমার মুখের লালা পড়েছে। মুখের লালা এভাবে পড়েনি, রাহাতের লাথি খেয়ে ব্যথিত ইসমার মুখ দিয়ে লালা বের হয়েছিল। সেই ব্যথা গিলার লালা পড়েছে এই মেঝেতে। জায়গাটা ভিজে গিয়েছিল ইসমার মুখের ভিজা আঠালো লালায়। রাহাত ছটফটিয়ে উঠল। ক্রমে ক্রমে ছটফটানি বাড়ছে। সেদিন ইসমার ব্যথা রাহাতের মনে কষ্ট অনুভব হয়নি, কিন্তু এখন রাহাতের দুর্ব্যবহার, মারধর সব কিছু মনে পড়ে আর কষ্ট বাড়ে। কি থেকে কি হয়ে গেল তার জীবন। রাহাতের ছেলে রায়হান মুখে আব্বা আম্মা বলির সাথে গালির বলিও আওড়ায়। গ্রামের বাচ্চারা ছোট থেকে গালি দেয়, বড়রা না শুধরে দিলে ছোট থেকে গালিগালাজে পাকাপোক্ত হয়ে যায়। রায়হান মাটি নিয়ে খেলছে আর বকা দিচ্ছে। পিচ্চিটা জানে না এটা পচা কথা। অন্যের কাছ থেকে শুনেছে, নিজেও কুটকুট করে বলছে। সুমির পাশে বসে বসে কামরাঙ্গা কামড়িয়ে খেয়ে যাচ্ছে। ছেলে যে খারাপ কথা শিখে গেছে এদিকে তার খবর নেই। রাহাত হতবাক নয়নে তাকিয়ে আছে ছেলের দিকে। এইটুকুনি বয়সে বকা শিখে গেছে। রাহাতের আবারও মনে হয়ে গেল ইসমার কথা। ইসমা একদিন বলেছিল তাদের ঘরে বাচ্চা হলে ছোট বয়স থেকে সুন্দর ব্যবহার, আচার আচরণ শেখাবে। পচা কথা মুখ দিয়ে বের হলে সাথে সাথে ঠিক করে দিবে। কোথায় ইসমা, কোথায় সুমি? একজনের সাথে আরেকজনের কোথাও মিল নেই। খালি খাইয়া গেলি পোলায় যে মুখ দিয়া বাক্কা বাচ্চ বাইর করতেছে তোর কানে যায় না। বজ্রকণ্ঠে হুঙ্কার ছাড়লো রাহাত। সুমি কটমট করে বলল, খালি আমার পোলায় গালি দেয় না, সবার পোলাপান বকাবাচ্য করে। ছোট বাচ্চা এমন কথা কইয়া থাকে, বড় হইলে ঠিক হইব নে। রাহাত বেলগাছের নিচে পড়ে থাকা বলে দিল এক লাথি। জরিনা ঘর থেকে বের হয়ে ভাঙ্গা বলের দিকে অনিমেষ তাকিয়ে রইল। রাহাত মোড়া তুলে আছাড় মেরে ফেলে দিল। মাথায় ভয়ানক রাগ চেপে আছে। সুমি মুখ বাঁকিয়ে চলে গেছে। রাহাতকে সে না সম্মান করে না ভয় পায়। রায়হান ফেল ফেল করে তাকিয়ে আছে শুধু। জরিনার চোখ ভরে এলো নোনতা জলে। ইসমা যাওয়ার সাথে সাথে তাদের শান্তি, রহমত, বরকত সব বিদায় নিয়েছে। রাহাত বাড়ি থেকে বের হয়ে গেছে, হাত নিষ্পিস করছে সুমিকে উরুম ধরুম মারতে। সুমির উপর একটা আঘাত করলে সুমির পুরো গ্রাম মাথায় তুলে রাহাতের নামে বিচার বসাবে। শুধু এই ভয়ে রাহাত খিচ মেরে পড়ে আছে। সন্ধ্যার নাস্তা করে সবাই বসে বসে গল্প করছে। মালিয়া খানম ভিডিও কলে ছেলের সাথে কথা বলছে। তাহিয়া খাতুন গ্রামে গিয়েছে, তার সাথে তামান্নার বড় ছেলে ইকরামও গিয়েছে। ওসামার বাবা মোশাররফ খন্দকার তাদেরকে নিয়ে গেছে। পাকোড়া হাতে নিয়ে তুলি মায়ের পাশে দাঁড়িয়ে ভাইয়ের সাথে কথা বলছে। ওসামা খন্দকার বোনকে জিজ্ঞেস করলো, তুষি কোথায়? তুষি আপুর বাসায় গিয়েছে। এলিশা, এনিফা ওরা আসেনি? না ভাইয়া, আজ আসেনি। আমি আর ভাবি বিকেলে ওদের ফ্ল্যাটে গিয়েছিলাম, আমাদের সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছে, তাই হয়তো আসেনি। ইসমা 2 আঙ্গুল ধরে কচ্ছপকে তুলির উপর ফেলে দিল। কচ্ছপটা হাত পা মাখা, মাথা ভিতরে ঢুকিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। মানজিয়া খানম আশ্চর্য হয়ে বললেন, ওই ইসমা কচ্ছপটাকে ফেলে দিলে কেন? মালিয়া খানমও অবাক হয়ে পুত্রবধূর দিকে তাকিয়ে আছে। ইসমা নাক মুখ কুচকে বড্ড অনীহা নিয়ে বলল, ওর গায়ে শ্যাওলা পড়েছে, তাই আমি ভ্যাসলিন নিয়ে ডলে ডলে পরিষ্কার করে দিতে চেয়েছি, কিন্তু ও কী করলো? ও আমার হাতে আঁচড় দিয়েছে। ইয়াল্লাহ, এটা আবার আঁচড় দেয় কীভাবে? মুখে হাত দিয়ে ভয়ার্ত হয়ে মালিয়া খানম উপরোক্ত কথাটা বললেন।
তুলি ছোট কচ্ছপটাকে ড্রয়িং রুমের বেসিনে শ্যাওলা পরিষ্কার করে সোফায় রেখে দিয়েছে। কচ্ছপ মিয়া এখনও হাত পা ভেতরে গুটিয়ে রেখেছে। মানজিয়া খানম কচ্ছপের শক্ত পিঠে হাত দিয়ে গুঁতো মেরে কতক্ষণ ঠেলাঠেলি করলেন, কিন্তু বেটা হাত পা ভিতরে ঢুকিয়েছে আর বের করবে না। আসমান দেখ, এটা হাত পা কেমন করে লুকিয়ে ফেলেছে। আসমান নাম শুনে তড়াক করে চোখ ঘুরিয়ে নিল ইসমা। শাশুড়ি হাতে মোবাইলে ব্ল্যাক ডায়মন্ডকে দেখা যাচ্ছে। ইসমা এতক্ষণ খেয়াল করেনি। মেজর ওসামা খন্দকার আর্মি কাটিং ছোট ছোট চুলের হাতের তালু রেখে বলল, মানুষের স্পর্শ ফেলে কচ্ছপ নিজেকে এভাবে লুকিয়ে ফেলে। সারাদিন পানিতে থাকে, তাই কচ্ছপের গায়ে শ্যাওলা পড়ে যায়। কচ্ছপ জলে থাকে আবার স্থলেও থাকে, তাই অ্যাকোরিয়ামে এই কাঠ দেওয়া হয়েছে যেন কাঠের উপর উঠে শুকনো জায়গায় বসে থাকতে পারে। যদি শুকনো জায়গায় না বসতে পারতো তবে ওর গায়ে আরও তাড়াতাড়ি শ্যাওলা জমে যেত। ভাইয়া, আমি আর টুসি সবসময় কচ্ছপের শ্যাওলা উঠিয়েছি। আমি ভেবে রেখেছি রাতে পরিষ্কার করব, কিন্তু ভাবি এর আগে কচ্ছপ মিয়ার নখের আঁচড় খেয়ে বসে আছে প্রতিবার। আমি আর টুসি এমন ছোট ছোট আঁচড় খাই, ভাবি প্রথম তাই ভয় পেয়ে গেছে। কচ্ছপ নিয়ে মা আর খালামণিকে আলোচনায় ব্যস্ত দেখে ব্ল্যাক ডায়মন্ড কাজের কাজ করে দিল। খাতুনকে ছোটোখাটো ঝটকা খাওয়াতে চোখ টিপ দিয়ে একটুখানি ঠোঁট এলিয়ে হেসে ফ্লাইং কিস ছড়িয়ে দিয়েছে। ইসমা ঢোক গিলল। আশেপাশে দৃষ্টি বুলিয়ে দেখে কেউ তাদের দিকে নজর দেয়নি। ইসমা কোনো রকম পা চালিয়ে নিজের রুমে চলে গেছে। ব্ল্যাক ডায়মন্ডের মুখে অদ্ভুত তৃপ্তিদায়ক হাসি। তুলি কচ্ছপকে অ্যাকোরিয়ামে রাখতে গিয়ে দেখে ইসমা লজ্জা লজ্জা ভাব নিয়ে বসে আছে। ভাবি, কি হয়েছে? না, কিছু হয়নি তো। আপনাকে নার্ভাস দেখাচ্ছে। না, আমি ঠিক আছি, মনে মনে ইসমা বলছে। জামাইয়ের চোখ মারা দেখে নার্ভাস ফিল করছি, তাই তা জামাইয়ের বোনকে বলি কিভাবে? ছেলের সাথে কথা বলতে বলতে মালিয়া খানম আবেগী হয়ে পড়েছে। কাঁদো কাঁদো গলায় বললেন, কতদিন দেখি না তোকে বাবা। আমার কালো মানিক কবে মায়ের কাছে আসবে? আসবো মা, ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবো, শুধু দোয়া করো। মেজর ওসামা কথায় ব্যাঘাত ঘটেছে পাশের রুমে গান বাজানোর শব্দ শুনে। মায়ের সাথে সংক্ষিপ্ত করে কথা শেষ করে পাশের রুমে গিয়ে দরজা নক করলো। শান্ত ভঙ্গিতে একজন সৈনিক দরজা করে স্যালুট করে সোজা হয়ে দাঁড়ালো। বাকি সবাইও স্যালুটে করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আমি কি মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়েছি লেকচার দিতে? নো স্যার, একদম না। তবে এভাবে লাইন ধরে দাঁড়ানোর মানে কি? ক্যাপ্টেন রিয়াদ বলল, স্যার তবে কি এঁকে বেঁকে দাঁড়াবো? অবশ্যই। কীভাবে স্যার? এখানে নয়, বাইরে। বাইরে কেন স্যার? পানিশমেন্টের জন্য। স্যার ভুল হয়ে গেছে, আর নাচানাচি করবো না। রাস্তায় একটা অটোরিকশা 90 দশকের গান বাজিয়ে চালিয়ে গেছে। ওইটা শুনে আমাদেরও কী জানি হয়েছে, গানের তালে তালে নাচা শুরু করছি। সরি স্যার। মেজর একজনের কথা না শুনে সবাইকে বাইরে বের করে দিল। তারপর তাদেরকে পানিশমেন্ট দিয়েছে। দেয়ালে 2 পা ঠেকিয়ে জমে 2 হাত ঠেকিয়েছে মাথা নিচের দিকে। আরেকজনকে গাছের ডালে ছড়িয়ে রেখেছে। পানিশমেন্ট হলো সবার হাসি পাচ্ছে, তবে করুণ অবস্থা দেখে ডাল ধরে ঝুলছে। স্যার, এখান থেকে পড়ে গেলে খুব বাজেভাবে আহত হব। এখান থেকে পড়ে গেলে শুধু হাতে পায়ে একটু ব্যথা পাবে, আর কিছু না। এবারের মতো মাপ চাই স্যার। এই ডাল ছেড়ে মগ ডালে চড়তে বাধ্য করাবো। না না স্যার, এখানে ভালো আছি। এই ক্যাপ্টেন মুখে দেখে হাসি বিরাজ করছে। মাথা উঠিয়ে ক্যাপ্টেন রিয়াদ বলল, সত্যি হাসি পাচ্ছে স্যার। লামিয়াকে কল করছে, তার দেখা দরকার। তার সামনে গান গেয়ে নাচানাচি করে শাস্তি ভোগ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। এমন কাজ জীবনও করবেন না। ওই মেয়ে আমাকে সারা জিন্দেগি খোঁটা দেবে। লামিয়াকে বলবো, তুমি তোমার স্ত্রীকে ছাড়া বিন্দাস আছো, এমনকি ক্যাম্পের ভিতরে নাচ গান করে আমোদ প্রমোদ করছো। না স্যার, সম্পূর্ণ ভুল। আমরা নাচানাচি পারি না, শুধু একটু হাত পা ঘুরিয়েছিলাম, এটুকু ছাড়া আর কিছুই না। সবাই দাঁড়িয়ে যাও। মেজর এতক্ষণে মজার ছড়ে ছিল, কিন্তু এখন অন্যরকম স্বরে সৈনিকদের সহপাঠীদের মতো করে বলছে, এখানে আমাদের পরিবারে কেউ নেই। আমরা সবাই একজন আরেকজনের পরিবারের অংশ হয়ে উঠেছি। আমাদের একটু দুষ্টুমি করছিলাম তোমাদের সাথে। আমাকে বড় ভাই ভাবতে পারো। মনে খানিক আনন্দ না থাকলে মন টিকবে কী করে? আমরা নিজেরা নিজেদের মাঝে সুখ দুঃখ ভাগাভাগি করে নেব। মেজরের স্নেহমাখা কথা শ্রবণ করে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ল। বিশাল আকাশের নিচে ধূসর রঙের মেঘ অবলীলায় পড়ে আছে। গুমোট আবহাওয়া, বাতাসের নীরবতা বহমান। বাইরে গাছের পাতাগুলো মৃদু নড়াচড়া করছে। একটা দমকা হাওয়া ছুঁয়ে দিল ইসমাকে। ইসমা আনমনা হয়ে বারান্দার দরজা লাগিয়ে ভিতরে আসলো। হাতে মোবাইলের দিকে দৃষ্টি তার।
মেজর ফোন করেছিল, কথা হয়েছে 20 মিনিটের মতো। তারপর ব্যস্ত হয়ে মেজর কিছুক্ষণ অপেক্ষা করতে বলে আর ফিরতি কল করেনি। ইসমার ভীষণ চিন্তা হচ্ছে, শুধু শুধু খন্দকার পরিবার চিন্তার থাকে, সবসময় দোয়া করে যেন কোনো খারাপ সংবাদ না আসে। ইসমা 1 ঘন্টা অপেক্ষা করলো না, আর কোনো কল আসেনি। আসর আজান দিচ্ছে, ইসমা আজানের জবাব দিতে দিতে কান্না করে দিয়েছে। যাওয়ার আগে মেজর বোকা খাতুনকে আজানের জবাব কীভাবে দিতে হয় তা শিখিয়েছে, এবং আজানের শেষে যে দোয়া পড়তে তাও শিখিয়েছে। ইসমা 2 চোখের পানি মুছে উজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে কচ্ছপকে খাবার দিবে এমন সময় বাড়িতে হইচই শুরু হয়েছে। ক্যাপ্টেন রিয়াদের স্ত্রী লামিয়া তুলির কাছে ফোন করে বলেছে মেজর ওসামার গায়ে গুলি লেগেছে। আচমকা এহেন খবর শুনে ইসমা কী প্রতিক্রিয়া দেবে তৎক্ষণাৎ মস্তিষ্কে ধারণ করল না। কম্পিত বুকে ড্রয়িং রুমে ছুটতে গিয়ে হাতের অগ্রগতিতে অ্যাকোয়ারিয়ামের ফ্লোরে পড়ে গেছে। কাছের অ্যাকোয়ারিয়াম ঝনঝন শব্দে মুখরিত হলো রুমের চারপাশ। ইসমার পায়ের উপরে ছোট ছোট 3-4টা কাচের টুকরো পড়ে গেছে, রক্তাক্ত পানি। ইসমা ছুটল। যে হৃদয়ে মেজরের জন্য ভালোবাসা সঞ্চয় করেছে, সে হৃদয়ে এখন ভয়ার্থ দামও বেজে চলেছে। তুলি টুসি তামান্নাকে ধরে জোরে জোরে কাঁদছে। তামান্না হেঁচকে তুলি কেঁদে একের পর এক কল করছে ব্ল্যাক ডায়মন্ডকে, কিন্তু কোনো রেসপন্স নেই। ইসমার মা এখনও গ্রামে। তামান্নার স্বামী আরিফ সেনানিবাসে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ। মালিহা খানম বড় বড় শ্বাস ফেলে হাঁসফাঁস করছে আর বিরতিহীন বলে যাচ্ছে, আমার কালমানিক, আমার মানিক, মায়ের কাছে ফিরে আয়। মার্জিয়া খানম কেঁদে কেঁদে ছোট বোন মাজেদাকে বলছে, মাজেদারে, আমাদের আসমানের নাকি গুলি লেগেছে। ওই পাশ থেকে মাজেদা হাওমা করে কেঁদে আশেপাশে সবাইকে জানিয়ে দিয়েছে। এ খবর রাহাতের কানেও গেছে। রাহাত যেন একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছে। মনে মনে চোখ কষছে, মেজর শহীদ হলে রাহাত ইসমার হাতে পায়ে ধরে আবার ফিরিয়ে আনবে। বহুদিন পর রাহাতের মনের আকাশের চাঁদনি আলো উকি দিয়েছে। মোশাররফ খন্দকার, মোবারক খন্দকার, তারা 2 ভাই বাড়ি নেই। খন্দকার বাড়িতে যখন মহিলাদের শোকের মাতম বইছে, তখন লামিয়া আরেকবার ফোন করে জানালো, মেজর ঠিক আছে। কিন্তু এইটুকু বার্তায় কারো স্বস্তি মিলল না। অঘটন ঘটে গেছে স্যার। কি হয়েছে? লামিয়া আপনার বাড়িতে উল্টাপাল্টা খবর পৌঁছে দিয়েছে। ক্যাপ্টেনের বাচ্চা কী করলো এটা? আমার বাড়িতে হয়তো কান্নাকাটির রোল পড়ে গেছে। আমার দোষ নেই স্যার, লামিয়ার বাচ্চা এমন করেছে। লামিয়ার বাচ্চা আসবে কোথা থেকে? তবে ক্যাপ্টেনের বাচ্চা আসবে কোথা থেকে স্যার? আমি তোমাকে শ্যুট করবো, মাথা মোটা ক্যাপ্টেন। শ্যুট করে দিলে আমার ঘরে আর একটা মাথা মোটা বাচ্চা আসবে কোথা থেকে স্যার? এমনি তো ক্যাপ্টেনের বাচ্চা লামিয়ার বাচ্চা মিলে 2জন হয়ে গেছে, ওদেরকে আনতে হবে না দুনিয়াতে? দূর হয়ে যাও আমার সামনে থেকে রিয়াদের বাচ্চা। ভাই, এখন 3টা বাচ্চা হয়েছে, ক্যাপ্টেনের বাচ্চা, লামিয়ার বাচ্চা, রিয়াদের বাচ্চা। তুই যাবি নাকি মগডালে ঝুলিয়ে রাখবো? ক্যাপ্টেন রিয়াদ ভ্যাবলা মার্কা হাসি দিয়ে চলে গেছে। মেজর উদ্ভ্রান্তের মতো মোবাইল খুঁজে বাড়িতে যোগাযোগ করলো। তুলি, টুসি, তামান্নার চোখ মুখ লাল হয়ে গেছে। মালিহা মানছে 2 বোন আজাহারি শুরু করেছে। কালো মানিকের হাস্যোজ্জ্বল মুখ দেখে মালিহা খানমের জান ফিরে এসেছে। ইসমা অবলার মতো দরজায় দাঁড়িয়ে আছে। মানজিয়া খানম ইসমার পায়ের দিকে তাকিয়ে জোরে ডেকে উঠলেন, ইসমা, তোর পায়ে কি হয়েছে? তুলি আর টুসি 2জন ভাঙ্গা অ্যাকুয়ারিয়ামের কাজ পরিষ্কার করছে, আর তামান্না ইসমার পায়ে ব্লিডিং বন্ধ করে সাদা গজ দিয়ে পেঁচিয়ে দিয়েছে। কচ্ছপটা কোথায় যেন ঘুম মেরে আছে। মালিয়া খানম কথা বলতে বলতে ইসমার কাছে দাঁড়ালো। সবাই এখন ইসমার কাছে। তামান্না ইসমার পায়ে ব্যান্ডেজ করে মেজরকে শুনিয়ে বলল, ব্ল্যাক ডায়মন্ড আজ যা ভয়ে পেয়েছে বলার মতো না ভাই। টুসি ফোন করে এই খবর দেওয়া মাত্র ছুটে এসেছে এই বাড়িতে। তোর দুলাভাই পিছন থেকে কতবার ডেকে জিজ্ঞেস করেছে কী হয়েছে কী হয়েছে, আমি কিছুই বলতে পারিনি। আমি ঠিক আছি আপু, তোমরা আর। ইসমা কানে ফোন চেপে খাটের চাদর আঁকড়ে ধরে এক নাগাড়ে ফুঁফিয়ে যাচ্ছে। শুধু কাঁদবে, কথা বলবে না? করুণ সুরে জানতে চাইল ইসমার মেজর স্বামী। কান্নার তোপে ইসমা কথাই বলতে পারছে না। এই পাশেও নীরব, ওই পাশেও নীরব। কিছু মুহূর্ত পার হয়ে যাওয়ার পর ইসমা ছোট গলায় বলল, অনেক অনেক ভয় পেয়েছিলাম। আমার কি জানি হয়েছিল তখন, বুকে আর্তনাদ, ভয়, বিরহ সব সংমিশ্রণে একটা ভয়ানক অবস্থায় পড়েছিলাম। হঠাৎ আপনার সে কথা মনে পড়ে গেছে। আমার নিথর গুলিবিদ্ধ শরীর অসম্পূর্ণ কথা বলে আবারও ঝরঝর করে কাঁদছে।
ডোন্ট ক্রাই মাই স্ট্রং লেডি, ডোন্ট প্যানিক। পুলিশ ফোর্সের সাথে ক্রিমিনালদের দাঙ্গা বেঁধে যায়, সেই কারণে আমাদের যেতে হয়েছে। টিয়ার শেল ছুড়ে দিয়েছে কে জানি, সম্ভবত সন্ত্রাসীদের কেউ হবে। বাস এতটুকুই, আর কিছু না। এতটুকু আমি একদম সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি তো দেখছি না, তবে ভিডিও কল দেই না, থাক দরকার নেই। লামিয়া কি আজে বাজে খবর দিয়েছে, আর তাতে আমার বাড়ির মা বোন গৃহিণীদের নাজেহাল অবস্থা। লামিয়া ক্যাপ্টেনের কাছ থেকে শর্ট কথা শুনে মন গড়া রচনা বানিয়েছে। আপনি কবে আসবেন? এতদিন তো একবারও জানতে চাইলেন আমি কবে আসব। আমি জানি আপনার সুযোগ মোতাবেক আসবেন, বলুন না কবে আসবেন। খুব শীঘ্রই আসবেন ইনশাল্লাহ। একদম নিকটে থেকে তোমার হাসি দেখব, তোমার ঘুমন্ত চেহারা দেখব, জানালা খুলে দেব জ্যোৎস্না রাতের অর্ধ চাঁদের আলো তোমার অবয়বে, তোমার চুলে পড়বে। ধরনীর বুকে রাহাতের অন্ধকার রাজত্ব করছে। ঘুটঘুটে অন্ধকারের চাদর বিছিয়ে দিয়েছে ধরাতে। মৃদু বাতাস আর শান্ত পরিবেশ। ইসমা বেজার মুখে জানালা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আজ তামান্নার কাছে লামিয়া কল করে প্রেগন্যান্সির খবর জানিয়েছে। রিয়াদের স্ত্রী প্রেগনেন্ট। সেদিন মেজরের গায়ে গুলি লেগেছে। বুয়া খবর জানানোর অপরাধে তামান্না ধমকাধমকি করতে গিয়েও করেনি। লামিয়া ভয়ে এতদিন খন্দকার বাড়িতে যোগাযোগ করেনি। প্রেগন্যান্সির খবর শুনে তামান্না আর বেশি কিছু বলেনি লামিয়াকে। লামিয়া একটু চটপটে আর দ্রুত খবর পৌঁছানোর কাছে পারদর্শী মেয়ে। রিয়াদ থেকে কিনে কি শুনে সাথে সাথে খন্দকার বাড়িতে ভুল খবর শুনিয়ে সবাইকে কান্নাকাটির প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছিল ভুলবশত। ইসমা দেখেছে তার শাশুড়ি কীভাবে লামিয়াকে সচেতন থাকতে বলেছে, সেই সাথে একটা আনন্দও ছিল মাজেদা খানমের মুখে। ইসমার বুকটা ভার হয়ে এসেছে। এমন একটা আনন্দ, উৎসাহিত খুশির সংবাদ যদি সেও দিতে পারত। ইসমার যদি সত্যি বন্ধা হয়, তবে খন্দকার পরিবারের বংশ এখানেই শেষ। মেজরের আর কোনো ভাই নেই। মেজর সব সময় ইসমার সাথে থাকবে তো। এই হাবিজাবি চিন্তা ইসমার মাথা পাগল করে দিচ্ছে। একা একা আর ভালো লাগছে না। তার নিজের ঘর থেকে বের হয়ে দেখে তুলি নামের কোথায় থেকে যেন গিফট এসেছে। অনেকগুলো তাজা গোলাপ, কিছু বেলি ফুলের গাছরা, অনেকগুলো চকলেট আর 4-5 উপন্যাসের বই। কৌতূহলবশত ইসমা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তুলি এগুলো কে পাঠিয়েছে? ভাবে আমার ভয় করছে। এক সিনিয়র ভাইয়া কদিন ধরে বিরক্ত করছে। 2 দিন আগে লাভ লেটার দিয়েছে, আমি সরাসরি না করে দিয়েছি, কিন্তু আজ বাড়িতে এসব পাঠিয়েছে। বাবা ভাইয়া জানতে পারলে আমাকে কী ভাববে সে চিন্তা হচ্ছে। তুলিকে অভয় দিয়ে ইসমা বলল, তোমার ভয় পাওয়ার কী আছে? তুমি ভয় পাবে না, তাদেরকে সোজাসুজি সব বলে দিবে, তাহলে বাবা অথবা তোমার ভাইয়া ভালো কোনো পদক্ষেপ নিতে পারবে। মোশাররফ খন্দকার কেবলই বাইরে থেকে ভিতরে এসেছে। ইসমার হাতে বই দেখে তার চোখ চকচক করে উঠেছে। ইসমার হাত থেকে বইগুলো নিয়ে সন্তুষ্ট গলায় বলল, আমি বইগুলো নিয়ে যাই, পরে তারপর দিয়ে দিব। ইসমা চাচা শ্বশুরকে সব খুলে বলেছে, কিন্তু বই প্রেমিক নাছরবান্দা বইগুলো নিজের আয়ত্ত নিয়ে বলল, আমি শেষ করলে তারপর ওই ছেলেকে ফিরিয়ে দিলেই হবে। নাক মুখ কুচকে তুলি বলল, কাকু আজকে সব ফেরত দিয়ে দেবো, আর সবগুলো তুমি গিয়ে ফেরত দিয়ে আসবে। বেলি ফুলের গাছরা আর গোলাপ ফুলও ফেরত দিব। তুমি বই শেষ করতে করতে দেরি হবে, ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে। আমি আবার সব ফুল কিনে দেব, তখন বইয়ের সাথে ফুলগুলো দিয়ে দিলেই হবে। কাকু ভালো হচ্ছে না, কিন্তু তোমার এত পড়া দরকার হলে কিনে তারপর পড়ো, তাহলে তো হয়। শোনা মা, আপনার একটা দাজ্জাল খালামণি আছে, সে টহল দেয় আমার উপর। কোনো বই কিনলে ঘসেটি বেগম সাজে। কাকু বইগুলো দিয়ে দাও, যে পাঠিয়েছে তার কাছে গিয়ে দিয়ে আসো, নইলে খালামণিকে বলে দেব। আমি তোমার চাচা হই না, তোমরা যে আমার ভাইয়েরও মেয়ে হও এ কথা ভুলে যেও না। চাচা আর বাবা এক কাতারে। খালামণি যেমন মায়ের বোন হয়, চাচাও কিন্তু বাবার বোন হয়। তোমার সাথে আমি কথাই পারবো না কাকু, আমি তো তোমার খালামণির সাথে কথাই পারি না। ইসমার ভীষণ হাসি পাচ্ছে।
হাসি চেপে ধরে বলল, কাকু আপনি বই নিয়ে যান, পড়া শেষ হলে যে যে ফুল পাঠিয়েছে সবগুলো হিসেব মতো কিনে দিন। তারপর আপনি আর বাবা এই বিষয়ে কী করবেন ভেবে দেখবেন। এটাকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। ইসমার কথা মোবারক খন্দকারের পছন্দ হয়েছে, খুশি মনে বই নিয়ে চলে গেছে। আচ্ছা তুলি এই সময় তাজা গোলাপ কোথায় পেল? ওই পাগলই জানে। টুসি বলল, ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে, তার চেয়ে ভালো কাজে লাগানো। কীভাবে কাজে লাগাবে? চলুন ভাবি আপনাকে সাজিয়ে দিই। মায়ের একটা দারুণ শাড়ি আছে, ওইটা পরাবো আপনাকে। যা পাগল, শুধু শুধু শাড়ি পরবো কী করতে? সাজুগুজু করে ভাইয়ের সামনে ভিডিও করে যাবেন, তাহলে তো হলো। যা দুষ্টু। তুলিয়ার টুসুই ইসমার কথা শুনল না। ঈশার নামাজ পড়ার পর দুই বোন মিলে ভাবিকে সাজিয়ে কমপ্লিট করে ফেলেছে। তারপর ভাইয়ের মোবাইলে কল ঢুকিয়ে চলে গেছে। ইসমা লজ্জায় ফোন কেটে দিয়েছে। মেজরের আর ফোন ফিরতে কল আসেনি। ইসমা 9টা বাজে ঘুমিয়ে গিয়েছে। রাহাত আবারও হতাশ হলো। মাজেদার কান্নাকাটি শুনে ভেবেছিল হয়তো মেজর শহীদ হয়ে গিয়েছে। এমন হলে তো রাহাতের চান কপাল ছিল। ইমোশনাল ব্ল্যাকমেল করে হলেও ইসমাকে পুনরায় নিজের করে নিত। সেই সুযোগ ইহকাল পরকাল কোথাও নেই। আর সুমির সাথে নিত্যদিন ঝগড়া হয়, বোনদের শ্বশুর বাড়িতেও শান্তি নেই। জরিনা গুনগুন করে কাঁদে। রাহাতের বাড়িটাকে মরা বাড়ি মনে হয়। কোথাও হাসি নেই, কোথাও মেহমানদারি নেই, কোথাও একটু স্বস্তি নেই। সব কিছু রাহাতের কাছে বিষাদ আর বিষাদ। চোখ দুটো জ্বালাপোড়া করছে। রাহাতের সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে ধরে শূন্য। এভাবে যদি রাহাতের দুর্বিষহ দিনগুলো ধোয়ার মতো উড়ে যত কতই না ভালো হতো। এমন চিন্তা করা শুধু স্বপ্নে থেকে যাবে যতকাল সুমি নামক অশান্তির ছায়া রাহাতের জীবনে থাকে। সন্তান লাভে শান্তির জন্যই তো ইসমার জায়গা, থাকার ঘর, প্রাপ্য সমান সব সুমিকে দিয়েছে। ইসমা চাইতো বেশি দিয়েছে, তবে আজ কেন সব কিছু অন্যভাবে পাল্টে গেল? আজ কেন সুমিকে রাহাতের কাছে অশান্তি আর জঞ্জাল মনে হয়? হায় রে রাহাত। চাঁদ মেঘের আড়ালে আড়ালে লুকিয়ে চড়িয়ে উকি দিচ্ছে। ঘন অন্ধকার বিস্তীর্ণ হয়ে ছড়িয়ে আছে। কোলাহল থেমে গিয়ে নির্জনতা বিরাজ করছে শহরের অলিগলিতে। কোথাও কেউ ল্যাম্পপোস্টের আলোতে হাঁটছে মনের সুখে বা দুঃখে, অথবা আনমনা হয়ে। রাত এখন 1টার ঘরে। ইসমা গভীর ঘুমে তলিয়ে আছে। দরজা দিয়ে একটা দীর্ঘকায় লম্বাটে ছায়া দাঁড়ালো। ধীরে ধীরে প্রবেশ করলো, পায়ের বুটের শব্দহীন কদম ফেলে। রুমে এনার্জি বাল্ব বিদ্যমান। বিছানায় শায়িত নারীটি ড্রিম লাইট না লাগিয়ে শুয়ে আছে, ফলে তার সজ্জিত রূপ ধরা দিয়েছে পুরুষটির চোখে। মেজরের চোখে একরাশ আর্দ্রতা মিশানো মুগ্ধতার সমাহার। তার নারী আজ ঐশ্বরিক সৌন্দর্য নিয়ে মেজরের চোখের পাতায় ভূষিত হয়েছে। মেজরের পায়ের বুট খুলে নীরবে নিচে বসে পড়ল। 2 হাত খাটের উপর রেখে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। গাঢ় বেগুনি রঙের শাড়ি পরেছে। এই শাড়ি ওসামা চিনে। এটি তার মায়ের শাড়ি। ফর্সা গাত্রে এই ডার্ক কালারে মারাত্মক মানিয়েছে। কানের পিছনে 3টা লাল গোলাপ গুঁজে দেওয়া, এক হাতে বেলি ফুলের গাছড়া আর এক হাতে বাহারি রঙের চুড়ি। চুলে বেনি করা। মেজর আরও দেখতে পেল চুল আজ স্টাইল করা বাঁধা হয়েছে। গলায় স্বর্ণের চেইন, কানে মাঝারি সাইজের স্বর্ণের দুল। চোখের বড় বড় পাপড়িতে কিছু দেওয়া, যার ফলে পাপড়ি জোড়া আগের চেয়ে আরও ঘন, আরও কালো দেখাচ্ছে। হাঁটু পর্যন্ত কাঁথা টেনে দেওয়া। মেজর কাঁথা সরিয়ে সৌন্দর্যময়ের পাগুলো গভীর মনোযোগ দিল। পায়ে ক্ষত চিহ্ন ফুটে আছে। মেজর ডান হাতের আঙ্গুল সেই ক্ষত জায়গায় হাত বুলিয়ে দিল কতক্ষণ। ইসমা তখনও ঘুমে আচ্ছন্ন। মেজর ওসামা পায়ের কাছ থেকে সরে গিয়ে বসলো ঠিক মুখ বরাবর। টুপ করে ঘুমন্ত স্ত্রীর নাকে একটা চুমু খেলো। অতঃপর বৃদ্ধাঙ্গুল দিয়ে গালের কাটা জায়গায় স্লাইড করতে লাগলো। ইসমার ঘুম ধীরে ধীরে ভাঙছে। নাসারন্ধ্র প্রহার করলো পুরুষারে বনু সুবাসের প্রভাব। পিটপিট করে চোখ খুলে হাসি দিল ইসমা। মেজর তো বহু আগেই এই হাসিতে বেহুশ। ঘুম ঘুম চোখে তাকিয়ে ইসমা বলল, স্বপ্ন বাস্তবের সাথে এত মিলে কি করে মেজর খন্দকার? আমি চাই এই স্বপ্ন শেষ না হোক। এটা স্বপ্ন নয় আমার স্নিগ্ধময়ী অপরূপা বোকা খাতুন। তুমি বোকা নও, কিন্তু আমার কাছে তোমার বোকা রূপটাই ভালো লাগে বেশি। আমার কাছে তুমি সবসময় বোকা থেকে যাবে।
ইসমার শ্রবণ শক্তি, বোধ শক্তি, দৃষ্টিশক্তি সব সজাগ হয়েছে। ইসমার দাঁত কামড়ে ধরেছে লাল লিপস্টিক দেওয়া অধর জোড়া। আচানক এমনভাবে জনাবের উপস্থিতি কেমন অবিশ্বাস্য ঠেকছে। মেজর এক গ্লাস পানির সামনে ধরে আছে, ইসমা গ্লাস ধরছে না। কচ্ছপের মতো হাত গুটিয়ে নিয়েছ, সমস্যা নেই, তুমি পান করো। এই বলে মেজর পানি ভর্তি গ্লাস মুখের সামনে নিয়ে ধরল। ইসমা সামনের দিকে তাকিয়ে পানি পান করে নিল। মেজর গ্লাস রেখে ঝড়ের গতিতে বক্ষে আগলে নিল অপরূপা রমণীকে। ইসমা পেলব দুই হাতে গলা জড়িয়ে ধরল ওসামা খন্দকারের। এইভাবে কতক্ষণ সময় কাটলো। মেজর এলোপাতাড়ি চুমো দিল প্রিয় মুখটা। ইসমা আবারও গলা জড়িয়ে ধরল। এই খাতুন, কম্পিত গলায় ইসমা বলল, তোমার হার্টবিট বেড়ে গেছে, আমি বুঝতে পারছি। ইসমা কেঁদেই দিয়েছে। এই বুক কাঁদলে তো চোখের পাপড়ি এগুলো উঠে যাবে। আচ্ছা, এই যে পাপড়িগুলো, এগুলো দিলে, এগুলো কি বলে এটাকে? চোখের পাপড়িতে মাস্কারা আর পাপড়ির উপরে আইলাইনার। আজ তুলিয়ে টুসি জোর করে এভাবে সাজিয়েছে। আমার কাছে শাড়িটা অনেক ভালো লেগেছে, মা বলেছে এটা রেখে দিতে আমার কাছে, আমাকে নাকি বেশ মানিয়েছে। আমার মা পারফেক্ট কথা বলেছে। আপনি ড্রেস পাল্টে আসুন, আমি খাবার নিয়ে আসি, তাড়াতাড়ি খাবেন। বসো, তোমার আনতে হবে না, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর নড়াচড়া করবে। পায়ে কি এখনও ব্যথা আছে? একটু একটু ব্যথা করে। গামছা হাতে নিয়ে ওসামা ওয়াশরুমে চলে গেছে। ইউনিফর্ম পাল্টে হাফ হাতার গেঞ্জি আর ট্রাউজার পরে বের হয়েছে। মুখ মুছতে মুছতে বলতে লাগলো, তোমার জন্য কিছু এনেছি। কাঁধের ব্যাগ থেকে যত্নে তুলে রাখা কিছু অর্নামেন্টস বের করলো। তারপর আলতো করে কানের দুল আর গলার চেন খুলে পাশে ড্রয়ারে রেখে দিয়েছি। সানফ্লাওয়ার ডিজাইনের অর্নামেন্টস গলায় আর কানে পরিয়ে দিয়েছি। ম্যাচিং করা হাতের আংটিও রয়েছে। আংটি পরিয়ে দুই হাতের কাচের চুড়ি আর গাজরা খুলে সানফ্লাওয়ার ডিজাইনের চুড়ি পরিয়ে দিয়েছি। ইসমা নীরবতাকে গ্রহণ করে শুধু দেখছে মানুষটার আবেগ মাখা অনুভূতি। মেজর উঠে দাঁড়িয়ে গেল। সেলফোন হাতে নিয়ে 3-4টা ছবি উঠেছে। খাটের উপর ফোন রেখে খাতুনের হাতের এই পিঠ ওই পিঠে চুমু দিয়ে চোখ বন্ধ করে ফেলে। বন্ধ চোখে ঠোঁটে হাসি বজায় রেখেছে ইসমা শীতল দৃষ্টি দিয়ে সেই সুন্দর হাসিখানা লুফে নিয়েছে। মানুষটা কালো হলো চেহারায় গড়ন, মাশাল্লাহ। আপনি যে আসবেন বললেন না কেন? আজব, আজ আসবো সে ব্যাপারে নিশ্চয়তা ছিল না, তাই বলিনি। না বলে ভালোই করেছি। 3টি গোলাপ কানের পিছনে গুজিয়ে হাতে চুড়ি আর গাজরা পরে স্টাইল করে মাথা বেঁধে চমৎকার শাড়ি পরা ঘুমন্ত মায়াবী রাজকন্যাকে দেখার সৌভাগ্য হতো না। আমি মায়াবী রাজকন্যা? হ্যাঁ, তুমি আরও অনেক কিছু। আর কি? তুমি ধান্দাবাজ। মজা করবেন না, সত্যি বলুন। সত্যি সত্যি কথা বলবো? সত্যি কথাই তো বলবেন। আচ্ছা, সত্যি বলছি, সত্যি কথা বলেছি, মিথ্যা বলিনি। কথা ঘোরাচ্ছেন আপনি। আমি সত্যি সত্যি বলেছি, আমি সত্যি মিথ্যা বলিনি। আল্লাহ, কি সত্যি সত্যি শুরু করেছেন? আমি সত্যি সত্যি শুরু করেছি। এখানে সত্যি সত্যি আছে, একদম সত্যি বলছে, আসলে সত্যি বলছে। এবারে সত্যি বলছি, অর্থাৎ আমি সব সত্যি বলছি। আমার মাথা ঘুরছে, আর সত্যি বলবেন না? আচ্ছা, সত্যি করে বলছি, আর সত্যি বলবো না, তবে এমন সত্যি বলবো যেন তোমার মাথা ঘুরায়। ইসমা কথা থামিয়ে মুখ বন্ধ করে আছে। মেজর যে কথা এমন পেঁচাতে পারে ইসমার জানাই ছিল না। এই লোক যে কেমন তার সামনে থেকে আস্তে আস্তে বোঝা যাবে। আমি জানি আসলে তুমি সজাগ থাকতে, তুমি ঘুমিয়ে গেলে তখন অন্যরকম সৌন্দর্য ভর করে মিসেস মেজর খন্দকারের উপর ইউনিক একটা নাম দিয়েছ, মেজর খন্দকার। আমি নামাজ পড়তে পারিনি, নামাজ পড়ে নেই। 1:30টার উপরে বাজে। মেজর তাকবির বিদে নামাজে দাঁড়িয়ে গেছে। ইসমা পলকহীন দৃষ্টিতে নামাজে দণ্ডায়মান স্বামীকে দেখছি। নামাজ শেষ করে আরেক দফা চুমুর বর্ষণ নামিয়ে দিল খাতুনের মুখে। নামাজ শেষ করে কেউ এমন করে? নামাজ পড়লে মনে শান্তি থাকে, তুমি হলো আরেক শান্তি। আমার আল্লাহ আমাকে অঢেল প্রশান্তি দিয়েছেন। এই অর্নামেন্টসগুলো কিন্তু অনেক ভালো, দেখতেও সুন্দর, আবার পড়তেও আরাম। ইসমার চুড়িগুলো নাড়িয়ে নাড়িয়ে কথাটা বলল। মেজর আরও কিছু অর্নামেন্টস প্যাকেট থেকে বের করতে করতে বলল, এগুলো ক্লে দিয়ে তৈরি, তাই সফট। একজন অফিসারের বোন এগুলো বানিয়ে সেল করে আমাকে। সে দেখিয়েছে তার বোনের প্রতিভা, পছন্দ হয়ে যায়, তাই তোমার জন্য 3 ডিজাইনের ক্লের তৈরি অর্নামেন্টস নিয়ে এসেছি।
আরও বানাতে বলেছি। মা খালামণি শাশুড়ি বোনদের জন্য, অ্যালিসিয়া এলিফের জন্য ছোট সাইজের অর্ডার করেছি। অফিসার আমার কথা শুনে হাসছিল। কেন? ওই যে মা খালামণি শাশুড়ি সবার জন্য বলেছি তাই। ইসমে বড় প্লেটে খাবার এনে সেন্টার টেবিলে রাখলো। মেজর আরেকবার পূর্ণ দৃষ্টি মেরে ধরলো খাতুনের দিকে। শাড়ির আঁচলের শেষ অংশ ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। কচুগুলো কি সুন্দর মাধুর্য বজায় রেখে পড়ে আছে। এই খাতুন, সূর্যমুখী ফুলের চুড়ি, আংটি, কানের দুল, গলার মালা সব মিলিয়ে মনে হচ্ছে তুমি শত শত হলুদ রঙের সূর্যমুখী ফুলের মাঝে দাঁড়িয়ে আছো। আর সূর্য ঠিক তোমার মাথার উপরে। পুষ্পরাজির হলুদ রং আর সূর্যের নরম রূপ তোমার কোমলতা বাড়িয়ে দিয়েছে বহুল। এমনভাবে বলছেন যেন আমি সূর্যমুখী ফুলের বাগানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দাঁড়িয়ে আছো আমার কল্পনায়। তোমাকে এই রূপে কল্পনায় দাঁড় করিয়েছি। প্রথম লোকমা স্ত্রীর মুখে উঠিয়ে পরের লোকমা নিজের মুখে দিয়েছে। ইসমা খেতে খেতে বলল, দরজা কে খুলেছে? কাকু খুলেছে। আমি এসেছি আর কেউ জানে না। সকালে সবাই জানবে তুমি না খেয়ে কেন ঘুমিয়েছ। নামাজ পড়ে হঠাৎ চোখ লেগে গিয়েছিল। সবাই খাওয়ার জন্য ডেকেছে। আমি বলেছি ঘুম থেকে উঠে তারপর খাবো। শাশুড়ি মা কোথায়? মা একরামকে নিয়ে মামার বাড়িতে গিয়েছে। কিছু নকশি খাতা সেলাই করেছিলাম আমি আর মা মিলে, সেগুলো আনতে গেছে। আজ বিকেলে রওনা দিয়েছে। আমি পরশু দিন তাদেরকে নিয়ে আসব। ইসমা দরুদের বুকে প্রশ্ন করল, আমার কোলে কোনো সন্তান না আসলে আপনি কখনো কষ্ট পাবেন না? আপনি সবসময় থাকবেন তো আমার পাশে? ইসমার ঠোঁট কাঁপছে, বুক কাঁপছে। না জানি মেজর কি বলে। মেজর বড় এক লোকমা ইসমার মুখে ঢুকিয়ে দিয়েছে। ইসমার গাল ফুলে উঠেছে এত বড় লোকমায়। ফোলা ফোলা গাল নিয়ে নিষ্পাপ চোখে ইসমা তাকিয়ে আছে। ইসমাকে হতভম্ব বানাতে মেজর আরও এক লোকমা উঠিয়ে দিল তার মুখে। ইসমার সাথে সাথে মুখের সব ভাত প্লেটে ফেলে বড় বড় শ্বাস নিতে লাগলো। ওসামা হাসছে বউয়ের এমন লড়া দশা দেখে। ইসমা মুখ থেকে যে ভাত প্লেটে ফেলেছে সেগুলো হাসি মুখে ওসামা খন্দকার মুখে পড়েছে। এগুলোতে আমার মুখের ভাত আপনি? তো কী হয়েছে? মেজরে ভাবলেশহীন কণ্ঠ। আপনি কি করলেন এটা? এত ভাত কেউ দেয়? এমন প্রশ্ন কেউ করে? নিশ্চয়ই লামিয়ার প্রেগন্যান্সির খবর শুনে মাথায় এসে এসেছে। শুধু আজ না, সবসময় এমন চিন্তা ঘিরে থাকে। তীক্ষ্ণ গভীর কণ্ঠে মেজর খন্দকার বলল, তুমি কি আমাকে মুনাফিক ভাবো? না না, এইসব কেন ভাববো? যে ওয়াদা করে ভঙ্গ করে সে হলো মুনাফিক। বিয়ের দুদিন পর তোমাকে বলেছিলাম আমি সবসময় তোমার সাথে আছি। তোমার গর্ভ পূর্ণ থাকুক বা শূন্য থাকুক, এটা আমার ওয়াদা অঙ্গীকার। আর এই 5 মাসে যে ছটফট করেছি তা যদি দেখতে ভুলেও এ কথা বলতে না। আমার প্রকৃত সুখ তোমার মাঝে। তুমি বন্ধা হও, নিঃসন্তান হও, আমার কোনো সমস্যা নেই। দরকার হলে কোনো বেবি দত্তক আনবো। এরপরেও তোমাকে আমি এই দুনিয়া ওই দুনিয়া কোথাও ছাড়ছি না। শুধু শুধু তোমাকে বোকা বলি না। উল্টা পাল্টা চিন্তা না ভেবে আমাকে নিয়ত ভাবতে পারো নাকি আমি কালো মানিক দেখে তোমার ভালো লাগে না? ইমা হাসতে হাসতে বিছানায় গোড়াগুড়ি করছে। এভাবে হাসার কি হলো? আপনার ভঙ্গিমা পুরো বাচ্চাদের মতো ছিল। মনে হচ্ছে অভিযোগ করছেন মেজর খন্দকার আপনি আমার কালো হিরো। হিরো আবার কালো হয় নাকি? অবশ্যই। মেজর খন্দকার হলে ইসমা খাতুনের রিয়েল ব্ল্যাক হিরো। মৃদু বাতাসে বারান্দার পর্দা উঠছে। নিস্তব্ধ নীরব রজনী। এই রুমের বারান্দায় কোনো ফুল গাছ নেই। 2-3টা ফুলের চারা থাকলেও হয়তো ফুলের সৌরভ আসতো রুমের ভেতরে। রাস্তায় একটা কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। ইসমার স্বামীর হাতে খেয়ে এখন আগের জায়গায় বসে আছে। মেজর খন্দকার রান্নাঘরের প্লেট রেখে হাত ধুয়ে আবার পূর্বের কাছে মনোযোগ দিল। সানফ্লাওয়ার ডিজাইনের অর্নামেন্টস খুলে রেখে দিয়েছে। আবার পরানো শুরু করেছে কাঠগোলাপের অর্নামেন্টস। ক্লে দিয়ে এমনভাবে ডিজাইন করা যেন জীবন্ত মনে হচ্ছে কাঠগোলাপের পাপড়িগুলো। মুখে দারুণ হাসি ঝুলে আবার কতগুলো ছবি তুলে নিল ওসামা খন্দকার। আপনি বিরক্ত হচ্ছেন না? কী নিয়ে বিরক্ত হব? এই যে এক জোড়া খুলে আরেক জোড়া পরিয়ে দিচ্ছেন। না, বিরক্ত হয়নি। এত দূর থেকে জার্নি করে এসেছেন, একটু রেস্ট করুন। তোমাকে দেখে জার্নি অলসতা কেটে গিয়েছে। তোমার জন্য একটা শাড়ি এনেছি,
একটা নীল রঙের জর্জেট ভারী শাড়ি বের করলো শপিং ব্যাগ থেকে। নীল কালার ফ্যাব্রিক্স, উপর গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে। সুতার ফাঁকে ফাঁকে ছোট ছোট স্টোন বসানো। নীল আর গোল্ডেন দারুণ সুন্দর কম্বিনেশন। আঁচল আর বডি পার্টে গর্জিয়াস কাজ করা। ওই দিন তোমাকে নীল রঙে দেখে মনে গেঁথে গিয়েছে। বাসায় না এসে প্রথমে গিয়েছি শপিং মলে, কত কত শাড়ি দেখলাম, একটা পছন্দ হয়নি। এদিকে মলও বন্ধ করার সময় হয়ে গেছে। তারপর শেষ পর্যায়ে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এইটার উপর, সূর্যমুখী আর কাঠগোলাপের সাথে নীল অপরাজিতার অর্নামেন্টস নিয়েছি। এই শাড়ি যেদিন পরবে সেদিন নীল অপরাজিতা ডিজাইনের অর্নামেন্টস পরবে। জানো, অনেকে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। কেন? ইউনিফর্মের কারণে। সবাই আমার প্রফেশন কোন লাইনের তা বুঝে ফেলে। শপিং যখন এদিক থেকে ওদিক ঘুরছিলাম মন মতো একটা শাড়ির জন্য, তখন খেয়াল করি অনেকে কেমন কেমন করে দেখছিল আমাকে। হয়তো ভাবছিল এই পাগল কোথা থেকে এসেছে। পাগল কেন ভাববে? 2 ঘন্টা মলে কাটিয়েছি, কয়টা জিনিস কিনেছি, মাত্র একটা শাড়ি। স্টাফদের মাথা খেয়েছি। স্টাফদের মাথা কীভাবে খেয়েছেন? বারবার বিভিন্ন কোয়ালিটির ফ্যাব্রিক্স বের করে ওদেরকে বোনাস দিয়েছি, আবার ফিশনের সময় দিয়েছি। যদিও ওদের কাজই হলো ক্রেতাদেরকে সময় দেওয়া, কিন্তু আমি তো শেষ টাইমে ওদেরকে জ্বালিয়েছি। রাত এখন 2টার ঘরে ব্যালকনির দরজা লাগিয়ে মেজর খাটে বসে হাত রাখলো প্রিয়তমার গালে। কাটা দাগে আলতো হাত বুলিয়ে কোমল গলায় জানতে চাইলো, এখানে যখন আঘাত করেছে তখন খুব ব্যথা লেগেছে, তাই না? না, আমি এর আগে জ্ঞান হারিয়ে ফেলি। শরীর দুর্বল ছিল। আচমক চুলের মুঠিতে টান দিয়ে মাটিতে ফেলে দেওয়ার পরে দুনিয়া অন্ধকার হয়ে আসে। মেজর ঠোঁট চেপে ধরল নরম গালের কাটা দাগে। ইসমা মেজরের কাটিং করা ছোট ছোট চুলে হাত বুলিয়ে মিষ্টি এসে বলল, আগে আয়নার সামনে দাঁড়ালে এই দাগের দিকে অসহায় হয়ে চেয়ে থাকতাম। আমার খুব খারাপ লাগতো নিজের মুখে এত বড় স্পট দেখে, কিন্তু এখন আয়নার সামনে দাঁড়ালে আপনার কথা মনে হয়। আপনার চোখে দেখেছি কিছু একটা। কি দেখেছো কিউট লেডি? আপনি এইটাকে চুমু দেন ভালোবাসা নিয়ে, স্নিগ্ধ অনুভূতি নিয়ে। আমার বোকা খাতুন দেখে ভালোই বুঝি। বোকারও ঘর চিনি, সংসার চিনি, স্বামী চিনি। আমি বোকা নই, যদিও শুধু আপনার কাছেই বোকা। বন্ধা, বাছা, অক্ষম, অলক্ষী, এসব কথা শুনতে শুনতে আমার ভিতরে বড্ড নড়বড়ে হয়ে গিয়েছিল আত্মবিশ্বাসের খুঁটি। চুপচাপ হয়ে শুধু মানুষের কটাক্ষ আর মন্দ কথা গিলে ফেলতাম। বসন্ত হয়ে দৌড়া দিলেন আপনি মেজর খন্দকার। এই বসন্তের হাওয়ায় গা ভাসিয়ে দিয়েছি। ওসামার খাড়া নাকে একটা চুমু দিয়ে খিলখিল করে হাসছে ইসমা। রুমের চারপাশটা মুখরিত হলো সেই হাসিতে। ইসমা ড্রয়ারের উপর থেকে বেলি ফুলের গাছরা তুলে নিয়ে মেজরের হাতে পরাতে লাগলো। এগুলো তোমার হাতেই মানায়, আমার হাতে না। আপনার হাতেও মানিয়েছে। আচ্ছা, প্রথম প্রথম আমার গালের মধ্যে আড়াআড়ির দাগে আপনার মনে হয়নি দেখতে খারাপ লাগছে? খারাপ লাগেনি, ভালো লাগেনি, শুধু মনে হচ্ছে বিউটি স্পট। এবার বাকিটা তুমি ধারণা করে নাও। ইটস বিউটি স্পট। বেশি ব্যথা পেয়েছে পেটে লাথি খেয়ে। সুমি আর তার মায়ের মিথ্যা কথা শুনে সে আমাকে প্রথম আঘাত করেছে পেটে। মনে হয়েছিল পেট ছিঁড়ে গেছে, এতটা যন্ত্রণায় ছটফট করেছি। মেজর কপালে আঙ্গুল ঘষতে লাগলো। ইসমা লোকমহোৎসব পূর্বের ঘটনা একটু বর্ণনা করেছে। মেজরের বুকে হাঁসফাঁস করছে, কষ্ট হচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে। তার খাতুন কত যাতনা পেয়েছে রাতের অধীনে। মানসিক যন্ত্রণার সাথে শারীরিক যন্ত্রণাও ছিল। শক্ত 2 হাতে ইসমা খাতুনকে বক্ষে আগলে নিল। মাথায় চুমু দিয়ে ফিসফিস করে বলল, ওই জানোয়ারের বাড়িতে কেন পড়েছিলে? আপনি তো আমাদের মামের অবস্থা ভালো করে জানেন। কুলাঙ্গার বাবা আমার খবর নিত না, 1 পয়সাও তার কাছ থেকে পাইনি। আমি পারিবারিক সাপোর্ট পাইনি, তাই তারা আরও সুযোগ পেয়েছে। আমার বাবা থাকলে, ক্ষমতা থাকলে, আত্মসম্মান বিকিয়ে পড়ে থাকতাম না। যেদিন দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয়েছি, বিয়ে ঠিক করেছি, সেদিনই চলে আসতাম। নিজের মতো শাক পাতা খেয়ে থেকেছি। এরপরও ওদের সহ্য হয়নি আমাকে। লাথি, কিল, ঘুষি, চুল টানা মাটিতে ফেলে তো এইসব ইসমার কণ্ঠরোধ হয়ে আসছে। ওসামা খন্দকার স্ত্রীর মাথায় একবার হাত বলে দিচ্ছে, আরেকবার চুমু এঁকে দিচ্ছে।
শরীরে আঘাত সবাই দেখেছে, কিন্তু মনের আঘাত গুটি কয়েক লোক ছাড়া কেউ উপলব্ধি করেনি। সুমি ইচ্ছা করে প্রতি সকালে ভেজা চুল আমার চোখে ধরা দিয়েছে। এর মাধ্যমে সুমি তুচ্ছ তাচ্ছিল্য করতো আমার সমস্ত কায়া জুড়ে। সময়গুলো নরক যন্ত্রণার মতো ছিল। স্বামী আমার, ঘর আমার, কিন্তু কিছু থেকেও নেই। এই কষ্টে যে থাকে শুধু সে বুঝবে। সুমি অন্তঃসন্তা হওয়ায় আমার অবহেলা যাতনা বেড়েছে ব্যাপক হারে। নিজের অবস্থান বুঝেও মাটি কামড়ে পড়েছিলাম। বন্দা বাছা এই শব্দ দুইটা অন্তরাত্ম পর্যন্ত ছেড়ে ফেলতো। জানেন ওরা কি করেছে? মেজর রুষ্ট গলায় রোবটের স্বরে বলল, আর কি করেছে? ইসমার দুই চোখ থেকে অনবরত পানি পড়ছে, হেঁচকি উঠে গেছে। ঘরে শুধু মেজরের জেদে নিঃশ্বাসের ফুসফুস শব্দ আর ইসমার ফুফানির আওয়াজ। দলা পাকিয়ে ওঠা কান্না দমন করে ইসমা বলছে, রায়হান জন্ম হওয়ার 1 ঘন্টা পর আমি ভয়ে ভয়ে কোলে নিতে চেয়েছি। ভয় ছিল হয়তো অলক্ষ্যে অপয়া বলবে, কিন্তু তার চেয়েও বেশি হিংস্রতা দেখিয়েছে। এভাবে 2 হাত পেতেছিলাম নরম তুলতুলে ছানাটাকে কোলে নিতে। ওরা দেয়নি আমার হাতে। যেভাবে হাত পেতেছিলাম নেওয়ার জন্য, সেভাবে অপমানে হাত গুটিয়ে নিয়েছি। আমার মনে কোনো কূটনীতি ছিল না ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ শিশুর প্রতি, কিন্তু একটুখানি বুকে জড়িয়ে রাখতে খুব ইচ্ছে করেছিল। এটা কি অন্যায়? আমার বাচ্চা হয়নি তাই বলে কি অন্য কারো বাচ্চা কোলেও নিতে পারবো না? ওদিন সত্যি মনে হয়েছিল আমি বন্ধ্যা, আর বন্ধ্যা নারীদের কোনো শখ আহ্লাদ থাকতে নেই, কারো বাচ্চা কোলে নিতে নেই। খোলা জানালা দিয়ে শীতল বাতাস ধেয়ে আসছে। চাঁদের আলো বিছানায় পড়ে আছে, সে আলোতে জড়িয়ে থাকে এক যুগলের ছায়া ভাসছে, যারা একজন আরেকজনকে শক্ত করে ধরে আছে। মেজরের হাতে বেঁধে রাখা গাজরা থেকে বেলি ফুলের সুবাস মোমো করছে অন্ধকার ঘর জুড়ে। সকালে ইমরানকে নিয়ে ওসামা খন্দকার রওনা দিয়েছে ইসমার মামার বাড়ি। তাহিয়া খাতুন আর একরামকে আনতে গ্রামে পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে ঢাকার পথে রওনা দিতে দিতে বিকাল হয়ে গেছে। পৌরসভার বাজারে ওসামা খন্দকার গাড়ি এক সেরে থামিয়েছে। এই বাজারে 2-3 গ্রামের মানুষ দৈনন্দিন বাজার করে ফোন বের করে মাঝেদার কাছে কল করলো, খালামণি ওরা আসছে না কেন? বাবা একটু দাঁড়া, 5-6 মিনিটের মধ্যে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, রাসেলের এক্সাম শেষ হলে ঢাকায় চলে যাবে। আচ্ছা বাবা, যাব। কথা শেষ করে বাজারে ঘুরে ঘুরে বাঁচামুড়ি আর নিমকি কিনে নিল ইসমা। বলে দিয়েছে বাজারে থেকে এগুলো কিনে নিয়ে আসতে। এর মাঝে তার খালামের ছেলে মেয়ে রাসেল আর সাদিয়া এসেছে। সাদিয়া খালার বাড়িতে বেড়াতে যাবে, তাই রাসেল এগিয়ে দিয়েছে মেজরের গাড়ি পর্যন্ত। রাসেল ওসামাকে চোখের ইশারায় কোচকানো শার্ট আর লুঙ্গি পরা এক লোককে দেখালো। মেজর তীক্ষ্ণ দৃষ্টি করলো, তারপর হিসিয়ে বলল, হি ইজ মিস্টার রাহাত, আই এম রাইট? রাজের ওপর নিচ মাথা নাড়ল। ওসামা খন্দকার গম্ভীর্যপূর্ণ ভাবে গাড়ির ড্যাশবোর্ড থেকে মোবাইল নিয়ে রাহাতের দিকে এগিয়ে গেল। রাহাতের সাথে জরিনা রয়েছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? তুমি কেডায়? আমার ছোট খালামুনির বাড়ি আপনার বাড়ির পিছনে। মানজিয়ার বোনের পোলা তুমি? হ্যাঁ। রাহাত আর জরিনা তবদা খেয়ে তাকিয়ে আছে। আর্মি কাটিং করা ছোট ছোট চুল, দীর্ঘকায় লম্বাটে দেহ, চওড়া দেহের অধিকারী মেজরের দিকে। তাদের মা ছেলের দৃষ্টি দেখে মেজরের ঠোঁটে অদ্ভুত হাসি খেলে গেল। মালিয়া খানম ফোন করে জিজ্ঞেস করলেন, বাবা তোরা রওনা দিয়েছিস? ও সময় ইচ্ছে করে স্পিকার বাড়িয়ে মায়ের সাথে কথা বলছে। মা, তোমার বৌমা কী করে? নামাজ পড়ে তুলিয়া টুসির সাথে ছাদে গেল মাত্র। সন্ধ্যার পর ইসমা সবজি দিয়ে পাকোড়া বানাবে, মানজিয়া সবজিগুলো কেটে গুছিয়ে দিচ্ছে। আচ্ছা আমি একটা কথা বলি। বলো বাবা। ইসমা যদি সত্যি বাচ্চা গর্ভের ধারণে অক্ষম হয়, তুমি কি ভবিষ্যতে ইসমার উপর অসন্তুষ্ট করে ঘ্যান করবে? ওপাশ থেকে মালিয়া খানমের কর্কশ কথা ভেসে আসলো। আসমান, এসব কেমন ধরনের কথা? তোমার মতো ব্যক্তিত্ববান ছেলের কাছ থেকে এমন কথা কাশেন কালেও ভাবতে পারেনি। বাচ্চা হলে হবে, না হলে নাই, এখানে ইসমা দোষ কোথায়? একটা বেবি তোমাদেরকে দত্তক কিনে দেবো, তারপরে এমন অনৈতিক কথা যেন আর কখনোই তোমার মুখ থেকে না বের হয়। মালিয়া খানম কখনো কারোর সাথে এইভাবে কথা বলে না। ছেলের মুখ থেকে এরূপ কথা শুনে মেজাজ বিগড়ে গেছে। মা, আমি তোমার কথা জানতে চেয়েছি। আসমান, আমি আর একটা কথা শুনতে চাই না। ইসমার মা হয়তো সাথে আছে। ছি, আবার শুনলে কি কষ্ট নিয়ে পাবে।
তোর বাবা আরও আগে আমাকে সাবধান করে দিয়েছে যেন এই ব্যাপারে কখনো বাড়িতে একটু শব্দ উল্লেখ না করি। খন্দকার পরিবারে আল্লাহর রহমত থাকলে সন্তান আসবে ইনশাআল্লাহ, আর না আসলে দত্তখানা হবে, এতে আমাদের চলবে। আমার মার কিছু বলতে হবে না, যাকে শোনানোর তাকে শুনিয়ে দিয়েছি। বাড়িতে এসে তোমাকে গুনে গুনে 10টা চুমা দেব মা জননী। আমার কালো মানিকের অপেক্ষায় আছি। মাজাদা করুণ চোখে চেয়ে আছে মাটির দিকে। ইসমাকে শুরু থেকে শেষ পর্যন্ত বেশি কথা শুনিয়েছে জরিনা। মিথ্যা কথা বানিয়ে রাহাতকে দিয়ে মারও খাইয়েছে। বোনের মেয়েকে রাহাতের সাথে বিয়ে করানোর জন্য কত ছলচাতুরি করলো। আর এখন ইসমা কি ভালো শাশুড়ি পেয়েছে, হয়তো মায়ের মতো স্নেহ করে। জরিনার অনুশোচনা পাহাড় সম। জরিনা মেজরের রুক্ষ চাহনি দেখে কেটে পড়েছে। এখন রাহাত আর মেজর মুখোমুখি। রাহাত নীরব, নিশ্চুপ, বাকহীন, আর মেজরের চোখে খেলছে ইসমার কান্নামাখা চোখ আর যাতনার ঘেরা কথাগুলো। রাহাত সাহেব, বলুন। আপনাকে বলেছিলাম আমার সুখের ভেলায় আরোহণকালে কেউ জলোচ্ছ্বাস তৈরি করতে আসলে তার নিঃশ্বাস ও অজগরের থাবা দেব। এই হুমকি আপনার ভয় পাওয়ার জন্য যথেষ্ট ছিল না? রাহাত ভয়ার্ত ঢোক গিলল। ঈগল দৃষ্টি মেজরের, সেই দৃষ্টিতে ক্ষোভর ঝংকার। মেজর ধীরে ধীরে হাত উঠিয়ে কান চুলকে কাঙ্ক্ষিত নম্বর ডায়াল করল। মেজরের হাত উঠানো দেখে রাহাত ভীত বনে গেছে। ভেবেছে হয়তো কপালে ঘুষি জুটবে। মেজরের চোখে মুখে প্রফুল্লতা। এবার ওই স্পিকার বাড়িয়ে দিয়েছে। এক নারী কণ্ঠ সালাম দিল। সালাম আদান প্রদানের পর ওসামা খন্দকার প্রথম প্রশ্ন করলো, চুল শুকিয়েছে? দুপুরে গোসল করে নিত। মাঝরাতে হেয়ার ড্রায়ার দিয়ে তোমার চুল শুকিয়ে দিয়েছিলাম, তখন হালকা শীতে কুকড়ে যাচ্ছিল বারবার। হঠাৎ তা মনে পড়ে গেল। হঠাৎ কেন এ কথা মনে পড়লো মেজর খন্দকার? তখন তোমাকে সোহাগী মনে হয়েছে। খিলখিল করে হেসে ইসমা বলল, আমি সোহাগী, আপনার সোহাগী। তোমার ভেজা চুলে মাদকতা আছে, তা তুমি জানো না? তো এখন জানলাম। তোমার ঘুম হচ্ছে না ঠিক মতো ময়না পাখি। আমি আস্তে আস্তে এক দফা ঘুমিয়ে নিবে। রাতে বের হবো তোমাকে নিয়ে। কোথায় যাবেন? যেখানে যেতে চাও। এই ইসমার জান প্রাণ। আবারও ইসমার খিলখিল হাসি শোনা যাচ্ছে। এভাবে হাসে না রে পরাণের পাখি, আমার সামনে হাসবে। আপনি এমন কেন? দূরে থাকলে হাসতে দেন না। দূর থেকে তোমার হাসি দেখলে দহন বেড়ে যায়, এটা তো তোমাকে বলেছি। আসতে কতক্ষণ লাগবেই? এই সময়ে আপনার দহন বেড়ে যাবে। হ্যাঁ বাড়ে, তুমি বুঝবে না। দহন শুধু আমি পুড়ি না, আরও একজনও পুড়ে। আমি তোমার প্রেমের দহনে পুড়ি, আর আরেকজন, সে হলো অনুতাপের দহনে পুড়ে। আমাকে মিস করছো না জাদু পাখি? হাসতে হাসতে ইসমান চান যায় যে অবস্থা। মেজরের কথা লাগাম কোন দিক থেকে ছুটছে ইসমান বুঝতে পারছে না। তবে জান পাখি, জাদু মানে এসব শুনে একটু বেশি হাসি পাচ্ছে। ইসমা তো আর জানে না মেজর ইচ্ছা করে রাহাতকে শুনিয়ে শুনিয়ে এগুলো বলছে। এত সুন্দর করে হাসো কেন তুমি? সবসময় তো এইভাবেই হাসি। কেউ তো এমন করে বলেনি। কেউ তো আপনার মতো ছিল না, তাই এইভাবে আমাকে খুশি রাখেনি। আপনি আমার হয়েছেন, আমার হাসিতে মেতেছেন, তাই আপনার চোখে আমার হাসি এত ভালো লাগে। আমার রিয়েল ব্ল্যাক হিরো। আমি এই 5 মাসে তখন প্রশান্তি নিয়ে হেসেছি যখন আপনার সাথে কথা বলেছি। এই 2 দিন যতবার হেসেছি ততবার আমার হাসিতে আপনার সুখে তৃপ্তি দেখেছি। কতটা সুখ লাগে তা কী করে বোঝাই? আপনার স্পর্শে, আপনার ছোঁয়ায়, আপনার ভালোবাসায় আমি হারিয়ে যাই উড়ন্ত পাখির খোলা আকাশে। যেই পাখিকে খাঁচা থেকে মুক্ত করা হয়েছে অনেক দিন বন্দি রাখার পর। মেজর খন্দকার। এই ইসমা খাতুন, আমার জানেমান, আমার লক্ষ্মীটি, আমার স্নিগ্ধময়ী, তুমি বড্ড আদরণীয় আর পাষাণী। পাষাণী কী করে হলাম মহাশয়? পাষাণ মনের মেয়েরা স্বামীকে এভাবে বশ করে। তুমি আমাকে বশ করেছ, তাই পাষাণী তুমি। ট্যাপ ট্যাপ করে তাকিয়ে চাঁদনি আলো মুখে মেখে আমাকে বশ করেছ। তুমি ঘুমিয়ে থেকেও আমাকে বশ করেছ। মন্ত্র মুখে মেখে তারপর ঘুমাও, যার কারণে আমি ঘুমাতে পারি না। মন্ত্রগুলো আমার চোখের পাতা খুলে রাখে। আজকে কয়টা চুমা দেবা ডার্লিং? মেজরের মাথায় সারাদিন এগুলোই ঘুরে। ঘুরে তো যান, শুধু তোমাকে আদর করার ফোন দেয়াটি সারাদিন। আমি আর হাসতে পারছি না। আজকে কেমন করে যেন কথা বলছেন। ভাজা মুড়ি আর নিমকি নিয়েছেন?
হ্যাঁ নিয়েছি। আচ্ছা তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসলে 5টা চুমা বেশি দিবে। আমার সব ভালোবাসা শুধু আমার ব্ল্যাক ডায়মন্ডের জন্য, আপনি হলেন আমার ব্ল্যাক হিরো। খুশি হয়ে গেলাম ময়না পাখি, আসছি আমি। রাহাতের কানে ইসমার খিলখিল করা হাসি বেজে চলছে। কোনো স্ত্রী তার স্বামীর অধীনে কতটা সুখী থাকলে এভাবে হাসতে পারে। রাহাতের বুকে রক্তক্ষরণ হচ্ছে। এই ইসমা একসময় রাহাতের ছিল। রাহাতের ঘরে বাইরে সব কাজ পরিপাটি করে রাখতো, অল্পতেই খুশি হয়ে যেত। সেই ইসমা এখন অন্যের খুশির কারণ, অন্যের কথায় হাসে। রাহাতের কাছে অন্য কেউ হলেও ইসমার কাছে সে অন্য কেউ হলো স্পেশাল থেকে স্পেশাল। রাহাতের চোখ ছলছল, বুকটা রিধিম ধিরিম ধিরিম করছে। এতদিন যে কষ্টে ছিল, আজ মেজর সে কষ্ট অনুশোচনা আত্মগ্লানি বাড়িয়ে দিয়েছে বহু গুণ। ইসমা তখন সুখী আর রাহাত হলো সুখের কাঙ্গাল। রাহাতের ছলছল চোখ জ্বলছে, সাথে বুকের ব্যথা ক্রমাগত বাড়ছে। মেজর রসিয়ে রসিয়ে বলছে, আমার ময়না পাখিটা গোসল করার পর কি সুন্দর হয়ে যায়, আমার মাথায় কাজ করেন। উফ, আমার চান পাখির ভীষণ আদুরে। বউটা যখন লাজুক লাজুক হাসে তখন আমি ওসামা খন্দকার শুধু দেখি আর দেখি। রাহাতের হৃৎপিণ্ড ধকধক করছে। মেজরের সামনে বড় বড় শ্বাস ফেলে হাঁসফাঁস করছে। রাহাত নিজেকে কোনোভাবে দমিয়ে রাখতে পারছে না। ভিতরে তার ফেটে যাচ্ছে। রক্তনালীতে পর্যন্ত অনুশোচনার আত্মগ্লানির ব্যর্থতার পৌঁছে গেছে। কষ্ট হচ্ছে তাই না রাজ সাহেব? আপনার দ্বিতীয় স্ত্রীর ফরজ গোসলের ভেজা চুল দেখেও কষ্ট পেয়েছিল আমার প্রথম স্ত্রী। মানুষ কতটা নাদান হলে প্রথম স্ত্রীর বর্তমানে আরেকজনের সাথে বাসর করতে পারে। ওই মেয়েটা কিভাবে বুক চাপড়ে কেঁদেছে তার দিকে আপনার বিন্দুমাত্র খেয়াল ছিল? আরে মিয়া, বর্তমান যুগের নারীরা স্বামীর সাথে নিজের বোনের ছায়াকেও সহ্য করে না, সেখানে আপনি কী থেকে কী করেছেন ভেবেছেন কখনো? ইসমা তখন আপনার স্ত্রী ছিল। কোনো স্ত্রী কি করে এই যন্ত্রণা নিজের চোখে সইতে পারে? এখন সে আপনার কিছু হয় না, তারপরও আমার সাথে তার সংসার মানতে পারছেন না। এখন আপনার কত কষ্ট হচ্ছে, অথচ যখন আপনার বাড়িতে স্বামী আর সতীনের রং ঢং দেখেছিল তখন তার কষ্ট আপনার চোখে পড়েনি। এই অপদার্থ একজনের সাথে শুয়ে আরেকজনের সামনে যেতে লজ্জা লাগেনি? আমার জীবনে প্রথমবার এক ফকির নিয়ে এসেছিল, ওর প্রতি না মায়া না ভালোবাসা কিছুই জন্ম হয়নি। ও যদি সৎ হতো তবে 10টার রোগ ব্যাধি থাকলেও মর্যাদা দিয়ে যেতাম সব সময়। কিন্তু ও একটা নর্দমা, তাই নর্দমাকে ছেড়ে দিয়েছি নর্দমার জায়গায়। দ্বিতীয়বার আমার জীবনে আসে ইসমা খাতুন। এই মেয়ে বন্ধা হোক অক্ষম হোক আমার কিচ্ছু যায় আসে না, শুধু আমার সামনে হাসলেই হবে। যে অপূর্ণতা রয়েছে তা একদিন মিটে যাবে ইনশাল্লাহ। বাচ্চার জন্ম হতে দেরি হলে স্বামী হিসেবে তার পাশে থাকা দরকার, তাকে সান্ত্বনা আর আশ্বাস দেওয়া দরকার। আপনার পরিবার কটু কথা মুখের আগায় নিয়ে ঘুরত, তারা আপনার উপার্জনে চলে। আপনার বউকে এসব বলার সাহস রাখে কিভাবে? হ্যাঁ, কিভাবে পারে? রাহাত নিরুত্তর, নিশ্চুপ, লাজবাব। মেজর ওসামা খন্দকারের পূর্বের মতো হেসে হেসে বলছে, এশিয়ার মেয়েরা বড্ড হিংসুটে। আমার জানা মতে ভারত, পাকিস্তান আর বাঙালি নারীরা মরে গেলেও স্বামীর ভাগ কাউকে দেবে না। এমনকি নিজে মরে যাওয়ার পরেও জামাই আরেকটা বিয়ে করবে তাও মানতে পারে না। সেই জায়গায় আপনি আর বলতেও রুচিতে পাচ্ছে আমার। মধ্যপ্রাচ্যের নারীরাও এখন হিংসুটে। ইউরোপের নারীদের মাঝে এই হিংস্রতার প্রভাব বিস্তার করছে। এই হিংসা প্রতিটা নারীর মনে বসবাস করে। যে নারীর মনে স্বামীর সাথে অন্যজনের উপস্থিতি হিংসা জন্ম নেয় না, সেই নারী হয় পাগল আর না হয় ঘর সংসারে উদাসীন। ফট করে রাহাত বলে উঠল, বিয়ে করেছি, হারাম কিছু করিনি। ইসলামে জায়েজ আছে 4টা বিয়ে করা, আমি তো কারণবশত করেছি। ইসমার 7 বছরে বাচ্চা হয়নি, সুমির 1 বছরে হয়ে গেছে। আমার বংশের বাড়তে নিভে যাবে, তাই বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছি। আপনি আমার দিকটা বোঝেন না কেন? কোরআনেও আছে 4টা বিয়ে করা যায়। রাহাত বলতে দেরি, মেজর দাবাং মার্কা চটকনা মারতে দেরি নয়। এমন এক থাপ্পড় দিয়েছে রাহাতের গালের চামড়া ছিলে যাওয়ার অবস্থা। রাহাতের মাথা বন বন করে ঘুরছে, হাত দিয়ে গাল ডলছে। মেজর আরেকটা থাপ্পড় বসিয়ে দিল ওই গালে। রাহাত সমানে 2 গালে ডলে যাচ্ছে, মনে হচ্ছে চামড়া ঝলসে যাবে।
আশেপাশের মানুষজন এতক্ষণ শুধু কৌতূহল দৃষ্টিতে দেখেছিল, তবে মেজরের কথা তাদের কানে যাচ্ছিল না। এবার রাহাতের গালে 2 থাপ্পড় দেওয়াতে কেউ কেউ এগিয়ে এসে ওসামাকে বলছে কেন সেভাবে মারছে। ওসামা খন্দকারের চোখে ভয়ানক রাগের বহিঃপ্রকাশ। হাত মুষ্টিবিদ্ধ করে হিস হিস করছে। রাহাতকে হালুয়া বানাতে পারলে শান্তি লাগতো। গলার তীব্র আওয়াজে ওসামা বাজার কাঁপিয়ে দিল। গলার সর্বোচ্চ স্বরে জোর প্রয়োগ করে বলতে লাগলো, এই হারামি কার সাথে কি তুলনা করছিস? 1450 বছর আগে মদিনার নারীরা গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নিজেকে উৎসর্গ করেছি। সর্বশ্রেষ্ঠ মহামানব নাকচ করে দিয়েছেন। সেই সময় একাধিক বিয়ে শুধু তিনি করেননি, সবাই করত। তার সাথে তুই কোন সাহসের তুলনা দিয়ে থাকিস? উম্মাতুল মুমিনিন ছিলেন সব নারীদের থেকে শ্রেষ্ঠ নারী। তারা ধন দৌলতের জন্য আশায় থাকতো না, তারা শ্রেষ্ঠ মানবের সাথে একটু সময় কাটানোর জন্য অপেক্ষায় থাকতো। তার এক একটা বিয়ের পিছনের কারণ রয়েছে। তার সাথে দুনিয়ার আর কোনো মানুষের তুলনা হয় না। আল্লাহ তাআলা নিজে তার জন্য পাত্রী ঠিক করে রেখেছেন। তোর মতো হাজার হাজার কুলাঙ্গার এই মাসালা দিয়ে 2-3টে বিয়ে করে। তুই বল, কোরআনের কোন জায়গায় 4 বিয়ের অনুমতি আছে? বলছিস না কেন? আমি বলে দিই, সূরা নিসায় রয়েছে, তোমরা এতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও এবং উৎকৃষ্টদের সাথে নিকৃষ্ট বদল করবে না এবং তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিলিয়ে খেয়ে ফেলবে না। এটা মহাপাপ। আর যদি তোমরা ভাবো এতিমদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, তবে তাদের মাঝে বিয়ে করবে যাকে তোমাদের ভালো লাগে, 2, 3 অথবা 4। আর যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনকে অথবা তোমাদের অধীনস্থ দাসীদের। এতেই তোমাদের পক্ষপাতিত্ব না করার অধিক সম্ভাবনা। সূরা নিসা। এই আয়াতের মর্মার্থ তোদের মতো বিয়ে করার পায়তারা যাদের মাথায় চলে তারা জানিস তো? তোরা কোন সাহসে কিছু হলে আয়াত টেনে আনিস কেন? ওই আয়াতের ব্যাখ্যা জানা আছে? এখানে এতিমদের কথা বলা হয়েছে যার অধীনে এতিমের সম্পদ গচ্ছিত। এতিমদের মাঝেও যদি ন্যায় বিচার না করতে পারে, তবে বিয়ে শুধু একটি করবে। ওই সময় দাসী ছিল, স্ত্রীর মতো দাসীও মনিবের সাথে থাকতে পারত। এই সময়ে কি দাসী আছে? এমনকি মুতানিকা পর্যন্ত চিরতরে বাতিল করা হয়েছে। তোরা এই আয়াতকে 2-3 বিয়ে করা লাইসেন্স কী করে বানিয়ে নিস? 2 বউকে খুশি করা কার পক্ষে সম্ভব হয়? তুই পেরেছিলি 2জনকে সমান সমান করে রাখতে? এই যুগের মেয়েরা এত স্যাক্রিফাইস করে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মহিলাদের সাথে ন্যায় আচরণ করো। তাদের একটা দিক খারাপ লাগলে আরেকটা দিক দেখো। উত্তম স্ত্রী হলো সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতকে তুই পায়ে ঠেলেছিস। আমি আমার বক্ষ পিঞ্জরে যত্ন করে রেখেছি। তোর বংশের বাতি জ্বলেছে, এবার তুই এই আলো নিয়ে পড়ে থাক। আমার বউয়ের দিকে নজর দিচ্ছিস কেন? জুতা পিটা খেয়ে তোর মন ভরেনি? জুতায় গরুর লেদা লাগিয়ে তোদের মতো লোকদের গালে পিটানো উচিত। বাচ্চা তো মাত্র মুরগিশিলা ছিল। তোর আসল উদ্দেশ্য ছিল আরেকটা বিয়ে করা। ইসমার বাচ্চা হলে তুই আরেকটা বিয়ে করতে। জড়ো হওয়া সব উপস্থিত মানুষজন বাদ্যযন্ত্রের মতো শুনে গেল ওসামা খন্দকারের কথা। কারো সাহস হলো না ক্রোধের সামনাসামনি হওয়া। নিজেকে কিছুটা শান্ত করে মেজর খন্দকার শক্ত মুখে শক্ত বাণী ছড়িয়ে দিল, রাহাত সাহেব, কানের ঢিলা পর্দা টেনে টুনে দাঁড় করান। আমার প্রিয়ার হাস্যের ঝলকানি আপনাকে ইচ্ছে করে শুনিয়েছি, আপনার অনুতাপ বাড়িয়ে দিয়েছি। রাহাত সাহেবের এরূপ পরিস্থিতি আমার দর্শন করতে বেশ ভালো লেগেছে। ঠোঁট চেপে হাসছে মেজর। এমন গা ঝোলানো হাসি দেখে রাহাত এবার ফেল করে তাকিয়ে কেঁদে দিল। মেজরের মায়া লাগলো না? রুক্ষ ভরাটা চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, আমি ভেবেছিলাম আপনার পা ডাইনোসরের মতো লম্বা, তাই করাত দিয়ে কেটে স্বাভাবিক করে দেব। না, এখন দেখছি পা ঠিক আছে, তবে আপনার পায়ে অনর্থক শক্তি বেশি। এই শক্তি দিয়ে লাথি বসিয়েছেন আমার ইসমা খাতুনের পেটে। কিলঘুষি কথা খালামণি থেকে শুনেছি, তবে লাথির কথা জেনেছি পরশুরাতে। আমার বউটা কেঁদে কেঁদে বলেছে এক অপদার্থ জানোয়ারের লাথি খেয়ে ব্যথায় ছটফট করেছে। এই জানোয়ার বিভৎস এক চিৎকার দিল মেজর। কোলাহলপূর্ণ গমগমে বাজার থেমে গিয়েছে মেজর খন্দকারের ভয়ানক চাপা গর্জনে। কেউ বিস্মিত চোখে রাহাত আর ওসামাকে দেখেছে, কেউ আবার পরের কাহিনী দেখার জন্য আড়ি পেতে যাচ্ছে। রাহাত প্রাণহীন দেহ নিয়ে নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ভাবখানা তার এমন। এই মুহূর্তে মেজর পিটিয়ে গেলেও রাহাত যেন কিছুই বলবে না। আজ হাজার আফসোস হচ্ছে ইসমার হাসি মাখা কণ্ঠ শুনে।
পরশু রাতে ওই নরম পেটে কত কত চুমু দিয়েছি আমার জানা নেই। ওই পেটে আপনার ওরস জাত আসেনি বলে এমন নাদান হয়ে যাবেন। ইসমা কেমন তা আপনি ভালো করে জানতেন, তবে অন্যের কান পড়া শুনে রাক্ষসের মতো আচরণ করতে বুক কাঁপেনি। এই শেষ করে মেজর কথাটা বলল রাহাতের কানের গোড়ায়। কী ভেবেছিলেন আমি শহীদ হয়ে গেছি আর আপনি আমার বিধবা বউকে আবার নির্লজ্জের মতো শাদি করে নেবেন? এই স্বপ্নে বুঝে দিবানিশি দেখেছিলেন? আমি বলেছিলাম না, আমি বাঁচি মরি ইসমা খাতুন আমার নামে থাকবে। তারপরও কোন সাহসে আমার বাড়ির খবর কালেক্ট করতে চেয়েছেন? রাহাত সাহেব, ভারী ভারী ট্রেনিং নিয়ে এই লাইনে এসেছি। এই প্রফেশনে জড়িয়ে কত ক্রিমিনালের দেখা পেয়েছি। পাবলিক আমাদের দিকে কী নজরে তাকায় আমরা তা অনুমান করতে পারি। আপনার সাহসের তারিফ করতে হয়। এই যে হাততালি দিয়ে আপনার সাহসের প্রশংসা করলাম। আমি ওই দিন ফোনে আপনাকে সতর্ক করে ছেড়ে দিইনি, নজরে রেখেছি। আমি ধারণা করেছিলাম আপনি পাগলা প্রেমিকের মতো অনুসন্ধান করবেন, আর হলো তাই। শুনে রাখুন, আপনি এখন পাগলা ভণ্ডা আর আমি পাগলা প্রেমিক। আমার বউ বলে তার স্বামী নাকি ব্ল্যাক হিরো, কালো হয়েও হিরো হয়ে গেলাম। ওই মেয়েটা কতটা সরল আর নরম মনের। এইভাবে নিত্যদিন কষ্ট দিয়ে একদিন ও কি মায়া হয়নি মেয়েটার উপর? কাকে কি বোঝাচ্ছি আমি? বাড়ি যেতে হবে, ফালতু বকবক করার সময় নেই। তাহিয়া খাতুন দূরে দাঁড়িয়ে রাহাতের বিধ্বস্ত মুখ দেখে শান্তি লুফে নিল। থাপ্পড় খাওয়ার দেখে তার মনে আনন্দে লাগছে। তার মেয়েকে অমানুষের মতো পিটিয়েছে। বাজারের লোকজন একবার রাহাতকে দেখছে আর একবার ওসামা খন্দকারকে দেখছে। গাড়িতে বসে মোবাইলের ড্যাশবোর্ডে রেখে বোতলের পানি অর্ধেকটা শেষ করে ফেলল। বিরক্ত ছেয়ে গেছে শরীর জুড়ে। রাসেল চলে গেছে। গাড়িতে তাহিয়া খাতুনের সাথে একরাম এমরাম আর সাদিয়া বসে আছে। তাহিয়া খাতুনের আওয়াজ শোনা গেল, বাবা, তুমি একজন ভালো মায়ের ভালো আদর্শ সন্তান। আমার মেয়ে আদর্শ স্বামী পেয়েছে। আমি এত খুশি যা ব্যক্ত করার মতো নয়। ওসামা খন্দকার মাথা পিছনে ফিরিয়ে অমায়িক হাসি দিল। অতঃপর ড্যাশবোর্ড থেকে মোবাইল ঘেঁটে খাতুনের ছবি বের করে মাথা নিচু করে দেখে নিল। ওই দিন রাতের ছবি। ক্লে দিয়ে তৈরি কাঠগোলাপ আর সূর্যমুখী অর্নামেন্টস হাতে আঙ্গুলে গলায় জড়ানো। ডার্ক কালারের শাড়ি আঁচল বিছানায় গড়িয়ে আছে। চোখ দাদানোর রূপ। তার মেজরের রাগ বিরক্ত সরে গিয়ে মুখে এক চেলতে হাসি খেলে গেল।